আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সংকটের ৯ বছর আজ ফেরানো যায়নি একজনকেও, প্রত্যাবাসন শুরু না হওয়ায় উদ্বেগ ইইউ এর। গ্যাস বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে নারায়ণগঞ্জের শিল্পের চাকা, অর্ধেকে নেমেছে উৎপাদন, দিশেহারা ব্যবসায়ীরা। গাড়ি চলাচলে বাধা ও ভাঙচুরের প্রতিবাদে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা। এবং শেরপুরে নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি, দ্রুত স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামে, এবারে বিস্তারিত। মিয়ানমারের রাখাইনে সহিংসতার মুখে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার ৯ বছর পূর্ণ হলো আজ। এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। কক্সবাজার, উখিয়া, টেকনাফের ৩৩টি ক্যাম্পে কয়েক দফায় আশ্রয় নেওয়া ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে ফেরাতে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি একটিও। এমনকি খোদ জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসলেও হয়নি কোনো সমাধান। কক্সবাজার প্রতিনিধি মুয়াজ্জম হোসেন শাকিলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তহিদুর রহমান নিশান। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধনের শিকার হয়ে রোহিঙ্গাদের ভয়াবহ ঢল নামে বাংলাদেশের উখিয়া ও টেকনাফে। একই পরিস্থিতি চলতে থাকে পরের বছরও। ২০২৫ সালে আবারও প্রায় ১.৫ লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে। সব মিলিয়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বসবাস করছে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা। তবে নাগরিকত্ব, নিরাপত্তা, নিজস্ব ভূমি ও অধিকার নিশ্চিত হলে মিয়ানমারে ফিরতে চান তারা। বাংলাদেশের মিয়ানমার আর থাক নয় আর দেশের মাঝে আরা যাইবল্লা চাই আর আরে দেশ দইলে আর সেফটি সিকিউরিটি ডিগনিটি ইন্ডো যদি দেশ দইলে আর দেশের মাঝে আরা যাই। রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় ক্যাম্পে দিন দিন বেড়ে চলেছে মাদক, অপহরণ, চাঁদাবাজি ও খুনের ঘটনা। দীর্ঘদিন রোহিঙ্গাদের অবস্থানের কারণে স্থানীয়দের জীবন জীবিকা, পরিবেশ ও নিরাপত্তাতেও প্রভাব পড়ছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। এখানে আইনশৃঙ্খলার মারাত্মক একটা অবনতি হয়েছে। এখানে মাদকের ছড়াছড়ি, অপহরণ, শিক্ষার উপর আরেকটা বিশাল প্রভাব পড়েছে। দ্রুত প্রত্যাবাসন না হলে স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আজকে বাংলাদেশে এখন ১২ লক্ষের অধিক রোহিঙ্গা বসবাস করছে। প্রত্যেকেই তাদের দেশে ফেরত যেতে চায়। মিয়ানমার যত তাড়াতাড়ি ফেরত নেয়ার প্রস্তুতি গ্রহণ করতে পারবে, পরিস্থিতি তৈরি করতে পারবে, ততই সবার জন্য মঙ্গলজনক। দীর্ঘ ৯ বছরেও প্রত্যাবাসনের সুনির্দিষ্ট পথ খোলা না থাকায় উদ্বেগ বাড়ছে স্থানীয় ও রোহিঙ্গাদের মাঝে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবি সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ৯ বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে এই উদ্বেগ জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইইউ অর্থ সহায়তা দিচ্ছে বলেও জানান মাইকেল মিলার। রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। এ সময় মিলার বলেন, বাংলাদেশের জন্য শুধু জিএসপি প্লাস নয়, ইউরোপীয় ইউনিয়নের সাথে আরও উচ্চাভিলাষী বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে হবে। তার মতে ভবিষ্যতে ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সুবিধা নিশ্চিত করতে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে এখনই ভাবতে হবে। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়ন ও মামলা জট কমাতে গুরুত্ব দিচ্ছে ইইউ। তিনি জানান, বাংলাদেশের সাথে সমমর্যাদার অংশীদারিত্বের মাধ্যমে অর্থনীতি, গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠায় অংশগ্রহণ আরও বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন। Still on the issue of the Rohingya crisis, what we support is a voluntary, safe, dignified and sustainable return of the refugees to Myanmar. But we recognise the burden that Bangladesh bears and we recognise the need for sustained international attention and responsibility. গ্যাস বিদ্যুৎ সংকটে থমকে যেতে বসেছে বন্দরনগরীর নারায়ণগঞ্জের শিল্পের চাকা। গ্যাসের চাপ না থাকায় কারখানার উৎপাদন নেমে এসেছে অর্ধেকে।
একদিকে গ্যাস সংকট, অন্যদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে দিশেহারা ব্যবসায়ীরা। দ্রুত পরিস্থিতির উত্তরণ না ঘটলে আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তাদের। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। নারায়ণগঞ্জ দেশের পোশাক শিল্পের অন্যতম প্রাণকেন্দ্র। গার্মেন্টস, সিমেন্ট, খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ 1000-এর বেশি শিল্প প্রতিষ্ঠান রয়েছে এ জেলায়। কিন্তু গ্যাস ও বিদ্যুতের সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। গ্যাস ও বিদ্যুৎ সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে ডাইং ও ওয়াশিং শিল্পে। ডাইং কারখানায় উৎপাদন ব্যাহত হয়, সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে পোশাক শিল্প। 2-3 ঘন্টা কারেন্ট নাই, আমরা বসে আছি, ফ্যাক্টরি বন্ধ, মেশিন চালাতে পারতেছি না। গ্যাসের কারণে অনেক সমস্যা, যেমন মাল শুকান যায় না, কাজ কাম করতে পারি না, আমরা মালিকের সমস্যা, বেতন দিতে দেরি হয়। কারখানা সচল রাখতে অনেকে বিকল্প জ্বালানি ব্যবহারে বাধ্য হচ্ছে। এতে খরচ বেড়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। তবে বড় শিল্প কারখানায় বিকল্প ব্যবহারের সুযোগও নেই। বাইরে থেকে যে অর্ডারগুলো নেই, এই অর্ডারগুলো আমরা সময় মতো প্লেস করতে পারবো না। এতে সামগ্রিকভাবে দেশের রপ্তানি আয় কমবে। গ্যাস বন্ধ হওয়া মানে আমরা মহা বিপদে। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে আন্তর্জাতিক বাজারের ক্রেতারা প্রতিবেশী দেশগুলোতে চলে যাচ্ছে বলে জানান বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারওয়ার। ভাইয়ারা তো অবশ্যই তাদের কাজ তোলার জন্য, তারা যখন বাংলাদেশ থেকে কাজ তুলতে না পারবে এই সংকটের কারণে, তখন তারা তো বাইরের দেশে অবশ্যই যাবে। ভিয়েতনাম, কম্বোডিয়া বা ভারতে, এইসব জায়গায় তারা চলে যাচ্ছে। গ্যাস সংকটে এরই মধ্যে দেশের 300টিরও বেশি কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বিকেএমইএ। আমাদের জ্বালানি মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছিলেন এই গত 10 তারিখ থেকে আবার অ্যাভেলেবল হবে। আনফরচুনেটলি সেদিন এই 10 তারিখের থেকেও আমাদের এটা বরঞ্চ ওই দিন থেকে আরো একেবারে নাই হয়ে গিয়েছে। এদিকে বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। লোডশেডিং এর কারণে মানুষের ভোগান্তি এখন চরমে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বরিশাল, ঢাকা সহ জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন বাস শ্রমিক ও মালিকরা। ফলে দক্ষিণাঞ্চলের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাস শ্রমিক ও মালিকরা জানান, সকাল থেকে বরিশাল ঢাকা মহাসড়কের ভুরঘাটা সহ বিভিন্ন এলাকায় 3 হুইলার শ্রমিকরা বাসে যাত্রী উঠতে ও গাড়ি চলাচলে বাধা দেয়। এছাড়া গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের উপর হামলা চালায় তারা। এতে 4 শ্রমিক আহত হন। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় মালিক শ্রমিকরা বাধ্য হয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয় বলে জানান বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন। হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির আওতায় না আনা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান বাস শ্রমিক ও মালিকরা। কোন রকম উস্কানির সুযোগ না দিয়ে দেশবাসী 11 দল আহুত লং মার্চ কর্মসূচি সফল করবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ সহ 6টি দাবিতে আগামী 5 সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম লং মার্চ করবে 11 দলীয় ঐক্য। পূর্ব নির্ধারিত লং মার্চ কর্মসূচি সফল করতে 11 দলের শরিক হিসাবে জামায়াতের প্রস্তুতি জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। লং মার্চ সফল করতে বিভিন্ন বাস্তবায়ন কমিটি, উপকমিটি গঠন করা হয়েছে জানিয়ে পরওয়ার বলেন, ইতোমধ্যে প্রশাসনিক যোগাযোগ সহ বিভাগীয় সকল দায়িত্ব বন্টন করা হয়েছে। সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের নেতৃত্বে 5 সেপ্টেম্বর সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘি ময়দানে গিয়ে লং মার্চটি শেষ হবে। যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হবে বলেও জানান গোলাম পরওয়ার। প্রথম হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। 4, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। 5, ভেঙে পড়া অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা।
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, রাজনৈতিক ট্যাগবাজি এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অভিযোগ উঠেছে চট্টগ্রামের প্রতিদিনের উপদেষ্টা আয়ান শর্মা সিন্ডিকেটের বিরুদ্ধে। এ নিয়ে বন্দরনগরী সনাতনী সমাজ সহ বিভিন্ন মহলে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। সম্প্রতি সনাতনী সংগঠন থেকে বহিষ্কার হয়েছেন আয়ান শর্মা। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলাও। অসংখ্য ভুক্তভোগীর অভিযোগ থাকলেও অদৃশ্য ক্ষমতার দাপটে ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে এই সিন্ডিকেট। এমন সব তথ্য উঠে এসেছে অনুসন্ধানে। চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির শহর চট্টগ্রাম, কিন্তু এই সম্প্রীতিতেই বিভাজনের বীজ বপনের অভিযোগ উঠেছে আয়ান শর্মার বিরুদ্ধে। 2024 সালে 26 নভেম্বর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দিন বিস্ফোরক এবং দাঙ্গা মামলা হয় আয়ান শর্মার বিরুদ্ধে। জুলাই হত্যা মামলা সহ রয়েছে চাঁদাবাজির অভিযোগ। সাংবাদিকতার আড়ালে সনাতনী সংগঠনগুলোর নেতাদের চরিত্র হনন ও সাম্প্রদায়িক বিভেদ তৈরির অভিযোগ উঠেছে আয়ান শর্মা সিন্ডিকেটের বিরুদ্ধে। সংগঠন বিরোধী কার্যকলাপ ও অপপ্রচারের দায়ে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি পদ থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। যে চট্টগ্রামে এত সাংবাদিক আছে, আমরা কখনো তো এই ধরনের সাংবাদিক দেখিনি। একটা বুয়া নিউজ করছিল, তো নিউজটা করার পরের দিনেই আমার কাছে ওই একটা লোক পাঠাইছিল। লোক পাঠাই বলে যে ওনার কি নাকি বোস পোস্ট করছে, ওই নিউজটার জন্য $150 খরচ হয়েছে, ওই $150 দিয়ে দিলে উনি ওই ইয়াটা ডিলিট করে দিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং রাষ্ট্রীয় বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আমরা সনাতনী সমাজ আজ ঐক্যবদ্ধ। একজন চিহ্নিত চাঁদাবাজ, স্বীকৃত চাঁদাবাজ এবং ভুয়া সাংবাদিক আলিফ হত্যা মামলার আসামি হওয়ার সত্ত্বেও কেন তাকে এখনও আইনের আওতায় আনা গেল না? তার ক্ষমতার উৎস কোথায়? আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে আমার প্রশ্ন। অনুসন্ধানে আরও বেরিয়ে আসে রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের আড়ালে আয়ান শর্মার প্রতারণার দীর্ঘ ইতিহাস। নিজেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাংস্কৃতিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দাবি করলেও সময়ের পরিক্রমায় খোলস পাল্টাতে তার জুড়ি নেই। স্থানীয় নেতাদের অভিযোগ, বিএনপি, জামায়াত ও সাধারণ সনাতনী সমাজকে আওয়ামী ট্যাগ দিয়ে রাজনৈতিক ফায়দা লোটা তার নিয়মিত কৌশলে পরিণত হয়েছে। উনি সনাতনীদের সংগঠনের নেতা নেত্রীদের সাথে কর্মীদের নিয়ে সামাজিক মাধ্যমে কুৎসা রটিয়ে যাচ্ছেন। ভাইরাল নিউজ নামক একটা তথাকথিত নামে ফেসবুক পেজ থেকে উনি যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন, যেমন ইচ্ছা তেমনভাবে চরিত্র হনন করছেন। আমরা এটার প্রতিকার চেয়েছি। বিভিন্ন সময় তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসছে, তো এই অভিযোগের কোনো ঠিকমতো তদন্ত হয়নি। 2004 সালের অভিযোগ, আলিফ হত্যা মামলার অভিযোগ, সব অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনও আবার কীভাবে সোচ্চার থাকেন, কার ইন্ধনে ওনার এই সেটা কিন্তু আজকে সবাই কিন্তু প্রশ্নবিদ্ধ সবার কাছে। সাংবাদিক পরিচয়ে অপকর্ম চালানোই আইনের মূল হাতিয়ার। 2004 সালে এক পুলিশ কর্মকর্তার কাছে চাঁদা দাবি করে ধরা পড়লে আর কখনো সাংবাদিক পরিচয় দিবেন না বলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নে লিখিত মুচলেকা দিয়েছিল সে। চট্টগ্রাম প্রতিদিন নামে অনলাইন পোর্টাল খুলে গড়ে তুলেছেন অনলাইন সিন্ডিকেট। বুস্টিং ও ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে অর্থ আদায় এবং অপপ্রচার চালানোই ছিল তার মূল লক্ষ্য। তবে এসব অভিযোগের বিষয়ে আয়ান শর্মার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি তাকে। চট্টগ্রামের কোনো গ্রুপ অফ কোম্পানি থেকে শুরু করে বড় বড় ব্যক্তিবর্গ থেকে শুরু করে যে কারোর বিরুদ্ধে সে বলা যাচ্ছে, শোনা যাচ্ছে, অভিযোগ আসছে, এই ধরনের বলা শোনা অভিযোগের কথার ভিত্তি করে সে তার পোর্টালে নিউজ করতো, মানুষগুলোকে ব্যাকমেইলিং করতো এবং আরও সবচেয়ে ইয়ের বিষয়, এগুলোকে সে ফেসবুকে বুস্টিং করতো। কোর্টে মামলা করলে কোর্ট মামলা নিয়ে সেটা তদন্তে পাঠাচ্ছে, তদন্তের রিপোর্ট আর আসে না। তদন্তের রিপোর্ট দিবে আইন শর্মাকে খালাস করে। এরকম না হলেও তার 20 থেকে 30-40টা মামলা পাবেন আইন শর্মার বিরুদ্ধে, যেগুলো চট্টগ্রামের বিভিন্ন আদালতে দাখিল করা হয়েছে, যেগুলো তদন্ত গেছে পুলিশের কাছে, পুলিশ তদন্তের রিপোর্ট তার পক্ষে বায়াস্ট হয়ে দিয়েছে। ভুক্তভোগীরা মনে করেন আইনের সঠিক প্রয়োগ ও কঠোর পদক্ষেপই পারে চট্টগ্রামের এই অনলাইন সিন্ডিকেটকে রুখতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দফায় দফায় পাহাড়ি ঢলে নালিতাবাড়ী ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা, গাছপালা ও গ্রামীণ সড়ক।
নকলা উপজেলার বেনিরগোপ, পিছলাকুড়ি এবং নালিতাবাড়ির হাতিপাগার, নয়াবিল, কেরেঙ্গাপাড়া, দক্ষিণ কোন্নগর সহ ভোগাই নদীর তীর জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। একইভাবে চেল্লাখালী নদীর ভাঙনে পোড়াগাঁও, নন্নি, বাঘবের ও কলসপাড় ইউনিয়নের বহু পরিবার প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীপাড়ের মানুষের দাবি দ্রুত স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণ। শুষ্ক মৌসুমে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে নালিতাবাড়ি উপজেলা প্রশাসন। আমাদের এই নদী বাঙ্গিয়া মোটামুটি সয় সম্পত্তি যা আছে এগুলো চলে যেতেছে, এই জন্য আর কি এখানে একটা কালবাদ বা বাঁধ তৈরি করে দিলে ভালো হতো। ভাঙ্গার চাপ সৃষ্টি হয়েছে এই জায়গায়, মনে করেন যে ব্লক না মারলে এই জায়গা থাকবে। হ্যাঁ, আমগর জমিটা হাতিবাগার মজার জমিটা নাকুবা মজার গাং ভাঙ্গিয়া একেবারে হাতিবাগার আয় পড়ছে, বিরাট ক্ষতি আমগরে। এখানে একটি ভেরিবাঁধ নির্মাণ করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা চেষ্টা করতেছি। আশা করি যে আগামী শুষ্ক মৌসুমের মধ্যে আমরা একটি ভেরিবাঁধ নির্মাণ করব। বঙ্গোপসাগরে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় ভাসমান অবস্থায় ফিশিং বোট সহ 16 জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। গত রোববার রাতে খবর পেয়ে ইঞ্জিন বিকল হয়ে 3 দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোট FB আল আমিন উদ্ধারে কাজ শুরু করে নৌবাহিনীর জাহাজ কপোতাক্ষ। সোমবার সকালে বৈরী আবহাওয়ার মধ্যে মোংলা ফেয়ারওয়ের কাছে ফিশিং বোটটিকে শনাক্ত করা হয়। এ সময় বোটে থাকা 16 জন জেলেকে উদ্ধার করে নৌবাহিনীর সদস্যরা। জেলেদের নিশ্চিত করা হয় প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা। এক পর্যায়ে মাছ ধরা নৌকাটিকে টোয়িং করে সুন্দরবন সংলগ্ন হিরন পয়েন্টে নিরাপদে নিয়ে আসে নৌবাহিনীর জাহাজ। পরে বোটসহ জেলেদের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। যশোরের শার্শার রায়পুরে মৎস্য খামারে বিপুল পরিমাণ মাছ মারা যাওয়ার ঘটনায় জেলা প্রশাসকের দপ্তর থেকে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 22 আগস্ট শার্শায় লোডশেডিংয়ের কারণে একটি মৎস্য খামারে বিপুল পরিমাণ মাছ মারা যাওয়ার দাবি তোলেন খামারিরা। অপরদিকে পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্টরা বলছেন ওই দিন রাতে 40 মিনিট লোডশেডিং ছিল, এতে মাছ মরে যাওয়ার দাবিটি সঠিক নয়। দুপক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন কমিটির অন্যান্য সদস্যরা। প্রাথমিক তদন্তে কমিটি জানায় মাছের মৃত্যুর কারণ লোডশেডিং নয়, বরং পরিমাণের তুলনায় মাছ বেশি এবং পানির pH এর মান সহ নানা সমস্যা। এছাড়া খামার মালিকের দাবি অনুযায়ী মাছের মূল্য 6 কোটি টাকা হলেও তার দাবির সাথে ব্যাপক অসঙ্গতি রয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।